নমস্কার বন্ধুরা, আমি তোমাদের চিরচেনা সঞ্চালিকা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটা পড়তে গিয়ে আমার নিজেরই মনটা কেমন যেন ভার হয়ে গেল, আবার একই সাথে এক অদম্য টান অনুভব করলাম। এই গল্পে লুকিয়ে আছে এমন কিছু অনুভূতি যা হয়তো আমাদের সকলের জীবনেরই কোনো না কোনো কোণে লুকিয়ে থাকে। তাই পুরো গল্পটা মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, যারা আমার আইএমও নাম্বারের জন্য অপেক্ষা করছেন তাদের বলছি, গল্পের একদম শেষ মুহূর্তে এক বিশেষ সময়ে আমি আমার আইএমও নাম্বারটি শেয়ার করব, তাই একটি মুহূর্তও বাদ দেবেন না। আমার গল্পটা শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবার থেকে। নাম তার অনামিকা। মধ্যবিত্তের সবটুকু সুখ আর দুশ্চিন্তা নিয়ে যার জীবন অতিবাহিত হচ্ছিল। স্বামী অরিন্দম এক বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে আসীন। তাদের সংসার সাজানো গোছানো, বাইরে থেকে দেখলে এক আদর্শ ছবি। কিন্তু এই নিখুঁত ছবির আড়ালে যে কতখানি ভাঙন, কতখানি অতৃপ্তি, তা হয়তো অরিন্দম কোনোদিন বুঝতেই পারেনি। অনামিকারও হয়তো তা বোঝানোর প্রয়োজন ছিল না। অরিন্দমের প্রাক্তন বান্ধবী মালবিকা, হ্যাঁ, সেই মালবিকা যার কথা অনামিকা কখনো কখনো অরিন্দমের স্মৃতিচারণায় শুনেছে। মালবিকা এখন বিবাহিত। তার স্বামী রঞ্জন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু এই গল্পের আসল মোচড় এখানেই। রঞ্জনের ড্রাইভার, সে আবার কার? না, রঞ্জনের নয়, সে হলো অনামিকার স্বামীর প্রাক্তন বান্ধবীর স্বামীর ড্রাইভারের ভাই। হ্যাঁ, ব্যাপারটা একটু জটিল। এই ড্রাইভারের নাম সজল, আর সজলের ভাই যে কিনা এই গল্পের আসল নায়ক, তার নাম দীপঙ্কর। দীপঙ্কর এক বেসরকারি কলেজের শিক্ষক। তার বন্ধু যে কিনা আবার এই সবকিছুর কেন্দ্রে, তার নাম দিবাকর। দিবাকরের সাথেই অনামিকার জীবনের এক নতুন অধ্যায় লেখা হবে। বিষয়টা শুনতে অদ্ভুত লাগলেও জীবনের হিসেব বড়ই গোলমেলে। একদিন এক অনুষ্ঠানে অরিন্দমের সাথে অনামিকা গিয়েছিল। সেখানেই মালবিকার সাথে দেখা, পুরনো প্রেমিকা আর বর্তমান স্ত্রীর সাক্ষাৎ। সেখানে রঞ্জনও উপস্থিত ছিল। রঞ্জন মালবিকার স্বামী, তার আড়ম্বরপূর্ণ উপস্থিতি আর দীপঙ্করের শান্ত সৌম্য অথচ তীক্ষ্ণ দৃষ্টি, দুটো যেন এক অন্য জগতের। রঞ্জনের গাড়ি চালক সজল এই অনুষ্ঠানের সব আয়োজনের সাথে জড়িত ছিল, আর সজলের ভাই দীপঙ্কর সেদিন রঞ্জনের সাথেই এসেছিল। অনামিকার চোখ আটকে গিয়েছিল দীপঙ্করের ওপর। কেন কে জানে, হয়তো তার শান্ত স্বভাব, হয়তো তার রুক্ষ অথচ আকর্ষণীয় মুখশ্রী, অথবা হয়তো তার চোখে লুকিয়ে থাকা কোনো গভীর দুঃখ। অনামিকা অরিন্দমের পাশে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তার মনটা যেন অজান্তেই দীপঙ্করের দিকে ঝুঁকে পড়েছিল। অরিন্দম তখন অন্য সবার সাথে গল্পে মগ্ন। মালবিকার সাথেও তার স্বাভাবিক আলাপচারিতা চলছিল। কিন্তু অনামিকা যেন এক সম্মোহনের ঘোরে দীপঙ্করের দিকেই তাকিয়ে রইল। দীপঙ্করও হয়তো অনামিকার দৃষ্টি অনুভব করেছিল। তাদের চোখে চোখ পড়তেই এক অব্যক্ত বিদ্যুৎ খেলে গেল। পরে সেই ঘটনার কিছুদিন পর এক অপ্রত্যাশিত উপায়ে তাদের আবার দেখা। অরিন্দম আর মালবিকা তাদের পুরনো অভ্যাসবশত মাঝে মধ্যে দেখা করত। এবারও তাই হলো। এক রেস্টুরেন্টে তাদের দেখা করার কথা। অরিন্দম অনামিকাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অনামিকা কোনো এক অজুহাতে বাড়ি থেকে বের হয়নি। সে জানত মালবিকার সামনে সে কেমন যেন গুটিয়ে যায়। অরিন্দমের জীবনে মালবিকা এক পুরনো অধ্যায় হলেও অনামিকার মনে তা এক সূক্ষ্ম কাঁটার মতো বিঁধত। কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু চেয়েছিল। অরিন্দম রেস্টুরেন্টে গিয়ে দেখল মালবিকা একা আসেনি, সাথে তার স্বামী রঞ্জনও আছে। আর সেখানে ঘটনাক্রমে দীপঙ্করও উপস্থিত। রঞ্জন মালবিকার স্বামী, সে রঞ্জনের গাড়ির চালকের ভাই। আর এই চালকের ভাই দীপঙ্কর, সে আবার রঞ্জনের গাড়ির চালকের ভাই। কি এক জট পাকানো সম্পর্ক! অরিন্দম, মালবিকা, রঞ্জন, দীপঙ্কর সবাই একই টেবিলে। অনামিকা বাড়িতে বসে অপেক্ষা করছিল। সেই দিন রেস্টুরেন্টে অরিন্দম আর মালবিকার পুরনো সম্পর্কের কিছু স্মৃতিচারণায় মগ্ন হয়েছিল। রঞ্জন তা দেখে কিছুটা অস্বস্তি বোধ করছিল, কিন্তু দীপঙ্কর সে সবকিছুই খেয়াল করছিল। সে অনামিকার অনুপস্থিতিটাও লক্ষ্য করেছিল। তার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছিল, কেন অনামিকা আসেনি? অন্যদিকে অনামিকা বাড়িতে একা বসেছিল। তার মনটা কেন যেন ছটফট করছিল। অরিন্দমের প্রতি তার ভালোবাসা ছিল, সন্দেহ নেই, কিন্তু মালবিকার উপস্থিতি তাকে সবসময় এক প্রকার নিরাপত্তাহীনতায় ভোগাত। সে জানত অরিন্দম তাকে ভালোবাসে, কিন্তু মালবিকার সাথে অরিন্দমের কিছু স্মৃতি, কিছু মুহূর্ত, যা সে মাঝে মধ্যে অরিন্দমের কথার মধ্যে থেকে আচমকা পেত, তা অনামিকাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খেত।
দীপঙ্কর সেই সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে ফেরার পথে সজলের মাধ্যমে অনামিকার বাড়ির ঠিকানা জেনেছিল। কেন যে তার সেখানে যেতে ইচ্ছে করেছিল তা সে নিজেও জানে না। হয়তো অনামিকার প্রতি তার এক অদম্য আকর্ষণ জন্মেছিল, যা সে নিজেও ব্যাখ্যা করতে পারছিল না। অথবা হয়তো রঞ্জন এবং মালবিকার উপস্থিতিতে অরিন্দমের জীবনের সেই পুরনো ছায়া তা দীপঙ্করকে এক অন্য দিকে চালিত করেছিল। দীপঙ্কর অনামিকার বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাত তখন প্রায় 10টা। বাড়ির আলো জ্বলছিল। সে ইতস্তত করছিল, এই অসময়ে একজন অচেনা মানুষের এভাবে আসাটা কি ঠিক হবে? কিন্তু তার ভেতরের তাগিদ তাকে থামতে দিচ্ছিল না। অবশেষে সে দরজায় টোকা দিল। অনামিকা দরজা খুলে চমকে উঠল। দীপঙ্কর তার সামনে দাঁড়িয়ে, তার চোখে রাজ্যের বিস্ময়। সে কি বলবে বুঝতে পারছিল না। দীপঙ্কর শুধু এক চিলতে হাসি দিয়ে বলল, কিছু মনে করবেন না, একটু ভুল হয়ে গেল। আসলে আপনার সাথে একটু দরকার ছিল। অনামিকা হতবাক। দরকার? কি দরকার? তাও একজন অচেনা মানুষের। কিন্তু দীপঙ্করের শান্ত সৌম্য মুখ দেখে তার ভয়টা একটু কমল। সে দীপঙ্করকে ঘরে ডাকল। ভেতরে এসে দীপঙ্কর চারিদিকে একবার চোখ বুলালো। ঘরটা খুব গোছানো, দামি আসবাবপত্র, কিন্তু অনামিকার মুখে এক বিষণ্ণতার ছাপ। দীপঙ্কর তার উদ্দেশ্য সরাসরি বলল, আমি আপনার স্বামীর প্রাক্তন বান্ধবীর স্বামীর ড্রাইভারের ভাই, আর আমি এখানে এসেছি আপনার স্বামীর প্রাক্তন বান্ধবীর স্বামীর ড্রাইভারের শিক্ষকের বন্ধু হিসাবে। অনামিকা তখনও বুঝতে পারছিল না। দীপঙ্করের কথাগুলো যেন এক গোলকধাঁধা। দীপঙ্কর তখন সব খুলে বলল। রঞ্জন, মালবিকা, অরিন্দম, তাদের সব পুরনো আর বর্তমানে সব সংযোগ। অনামিকা সব শুনে স্তম্ভিত। সে জানত মালবিকা অরিন্দমের জীবনে ছিল, কিন্তু এতখানি ভাবে জড়িয়ে থাকবে তা সে ভাবেনি। দীপঙ্কর বলল, আমি লক্ষ্য করেছি আপনি খুব একটা খুশি নন। আপনার চোখে মুখে একটা শূন্যতা। আমি জানি আপনার স্বামীর জীবনে মালবিকার একটা বড় জায়গা ছিল, আর সেই জায়গাটা আজও হয়তো পুরোপুরি খালি হয়নি। অনামিকা চুপ করে রইল। দীপঙ্করের কথাগুলো তার মনের গভীরে আঘাত করল। ঠিকই তো, মালবিকা এখনো অরিন্দমের জীবনে এক অদৃশ্য উপস্থিতি, আর সেই উপস্থিতি অনামিকাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। দীপঙ্কর আবার বলল, আমি এই সবকিছুর মধ্যে একটা প্রতিশোধের গন্ধ পাচ্ছি। মালবিকার স্বামী রঞ্জনের প্রতি আপনার স্বামীর এক ধরনের ক্ষোভ আছে, আর সেই ক্ষোভের আড়ালে আপনারও একটা চাপা কষ্ট আছে। আমি এই দুই কষ্টকে এক সুতোয় বাঁধতে চাই। অনামিকা তখন দীপঙ্করের দিকে তাকালো। তার চোখে এক তীব্র জিজ্ঞাসা। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আর তার সাথে এই অচেনা মানুষের চোখসূত্রই বাকি। দীপঙ্কর অনামিকার দিকে এগিয়ে এলো। তার চোখে এক অন্যরকম দেউতি। সে বলল, আমি জানি এটা হয়তো ঠিক নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনার আর আমার একসাথে কিছু করার আছে। কিছু হারানো জিনিস ফিরে পাওয়ার, অথবা কিছু না পাওয়ার বেদনাকে অন্য পথে প্রবাহিত করার। অনামিকার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। দীপঙ্করের কথাগুলো যেন এক নিষিদ্ধ আকর্ষণ তৈরি করছিল। তার ভয় করছিল, কিন্তু সেই ভয়ের মধ্যে এক অন্যরকম উত্তেজনা অনুভব করছিল। সে দীপঙ্করের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে কোনো কুটিলতা ছিল না, ছিল এক গভীর সহমর্মিতা এবং এক অদম্য জেদ। দীপঙ্কর অনামিকা আরও কাছে এসে দাঁড়ালো। তাদের দুজনের মাঝে এক সূক্ষ্ম দূরত্ব। দীপঙ্করের নিঃশ্বাসের শব্দ অনামিকার কানে আসছে। অনামিকার শরীর যেন হালকা কাঁপছে। সে বুঝতে পারছে তার জীবনের এক নতুন অপ্রত্যাশিত মোড় আসতে চলেছে। এই মোড়টা তাকে কোথায় নিয়ে যাবে তা সে জানে না, কিন্তু সে জানে সে আর আগের অনামিকা থাকবে না। দীপঙ্কর নিচু স্বরে বলল, আমরা কি তাহলে শুরু করতে পারি? অনামিকা কোনো উত্তর দিল না, শুধু নীরবে দীপঙ্করের চোখের দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের মাঝে তখন এক অন্যরকম টান, এক নিষিদ্ধ, গভীর এবং রোমাঞ্চকর টান। এই টান তাদের কোন পথে নিয়ে যাবে তা হয়তো কেউ জানে না, তবে এটুকু নিশ্চিত, তাদের জীবনের এই নতুন অধ্যায় সাধারণ নিয়মের বাইরে, এক অন্য নিয়মে বাঁধা। আর এখানে এই উত্তেজনাময় মুহূর্তে আমি আমার আইএমও নাম্বারটি শেয়ার করতে চাই। যারা আমার এই উত্তেজনাময় গল্পে আরও গভীরে যেতে চান, যারা জানতে চান এই নিষিদ্ধ সম্পর্কের পরবর্তী পর্যায়, যারা দীপঙ্করের প্রতিশোধের পরিকল্পনা এবং অনামিকার ভেতরের চাপা আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ রূপ দেখতে চান, তারা আমার আইএমও নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার আইএমও নাম্বারটি হলো, এখানে আইএমও নাম্বারটি দেওয়া হবে। মনে রাখবেন, এই গল্পের পরবর্তী অংশ নির্ভর করছে আপনাদের কমেন্টের উপর। আপনারা কি চান এই গল্পের দ্বিতীয় পর্ব? তাহলে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা দেখব অনামিকা আর দীপঙ্করের এই নিষিদ্ধ সম্পর্কের কি পরিণতি হয়, কিভাবে তারা অরিন্দম এবং মালবিকার জীবনের উপর প্রভাব ফেলে, আর তাদের এই প্রতিশোধের খেলা কোথায় গিয়ে থামে।
কিন্তু এই মুহূর্তের জন্য, এই গভীর আকর্ষণের জন্য, এই নিষিদ্ধ অনুভূতির জন্য এটুকুই। পরের পর্বের জন্য অপেক্ষা করুন।